আচ্ছা, আমরা আগের দিন দেখেছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু মাইক্রোস্কোপিক পার্টিকেল যেমন ধরো ইলেকট্রন এদের বিহেভিয়ারকে এক্সপ্লেন করতে পারে না। সো কেন পারে না, ঠিক আছে? দেখো, ক্লাসিক্যাল মেকানিক্সের কাজটা হচ্ছে যে নিউটনের সেকেন্ড ইকুয়েশনটাকে সলভ করা। সো এখানে এইটা হচ্ছে নিউটনের সেকেন্ড ইকুয়েশন। ফোর্স এফ ইজ দ্য ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। সো কীভাবে সলভ করে না, এই যে এই ফোর্সটা অ্যাকচুয়ালি নেগেটিভ গ্র্যাডিয়েন্ট অফ পোটেনশিয়াল। মানে যদি তুমি বলো যে ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাহলে তার ফার্স্ট ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু পজিশন, সেটাকে আমরা বলছি গ্র্যাডিয়েন্ট। সো ফোর্সটা হচ্ছে নেগেটিভ গ্র্যাডিয়েন্ট অফ পোটেনশিয়াল, ঠিক আছে? এবং অ্যাক্সিলারেশনটা হচ্ছে ডেল টু এক্স ডেল টি টি স্কোয়ার, যেখানে এক্সটা হচ্ছে এইটা তোমার এই যে এক্সটা তোমার হচ্ছে পজিশন, ঠিক আছে? তাহলে এই দুটো ফর্ম যদি কম্বাইন করি, তাহলে আমরা এইরকম একটা ইকুয়েশনটা পাচ্ছি, ঠিক আছে? সো এইখানে তুমি এটাকে যদি তুমি সলভ করো ফর এ গিভেন ভি জেনারেলি কি হয় না, ভি জেনারেলি অ্যাকচুয়ালি তোমার এক্স এর ফাংশন হয়। যেমন ধরো এরকম একটা জিনিস, ভিটা হলো তোমার হাফ হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে দেখো, যদি ভিটা হাফ কে এক্স স্কোয়ার হয়, তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে কে এক্স। এবং তুমি যদি এটাকে সলভ করো, তাহলে কী পাবে না, সলভ করলে তুমি পাবে যে এক্স অ্যাজ এ পজিশন অফ অ্যাজ এ ফাংশন অফ টি, ঠিক আছে? সো যখন তুমি পার্টিকেলের পজিশনটা ডিফারেন্ট টাইমে পেয়ে গেলে, তখন সেখান থেকে সমস্ত ইনফরমেশন, যেমন ধরো সিস্টেমের কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি প্রভৃতি তুমি বের করতে পারো, ঠিক আছে? সো এটাই হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের মেন কাজ। কিন্তু এই পজিশনটা আমরা কিন্তু মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে প্রিসাইজলি বের করতে পারছি না, সেটা আগের লেকচারে দেখেছিলাম। তার কারণ হচ্ছে যে যখনই তুমি এই ইন্টিগ্রেশনটা করবে, তখন সেই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টগুলো আসবে এখান থেকে। যখন তুমি এক্সটাকে বের করবে অ্যাজ এ ফাংশন অফ টি, তখন তোমার সেই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টগুলো আসবে। সেই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টগুলোকে বের করতে গেলে তোমাকে ইনিশিয়াল কন্ডিশন বসাতে হবে, মানে তোমার পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন জানতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়। সো তাই কিন্তু এই ধরনের ইকুয়েশন মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারছি না, ঠিক আছে? তাহলে আমরা যেটা অ্যাকচুয়ালি সলভ করি কোয়ান্টাম মেকানিক্সে, সেটা হচ্ছে এইরকম একটা ইকুয়েশন আমরা সলভ করার চেষ্টা করি, যেখানটা এইটা হচ্ছে ক্যাপিটাল সাই, এই জিনিসটা হচ্ছে ক্যাপিটাল সাই। এই সাইটাকে আমরা বলছি ওয়েভ ফাংশন। এবং এই ইকুয়েশনটার নাম হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা যেমন সেকেন্ড লটাকে সলভ করি টু ফাইন্ড দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, কোয়ান্টাম মেকানিক্সে ঠিক তাই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সলভ করি টু ফাইন্ড দ্য ওয়েভ ফাংশন অফ দ্য সিস্টেম। তার কারণ ওয়ান্স ইউ নো দ্য ওয়েভ ফাংশন অফ দ্য সিস্টেম, ইউ ক্যান এক্সট্রাক্ট এভরিথিং অফ দ্য সিস্টেম। মানে তুমি যদি সাইটা কোনো উপায় বের করতে পারো, তাহলে তোমার সিস্টেমের সমস্ত ইনফরমেশান, যেমন ধরো ওর পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, ওর মোমেন্টাম প্রভৃতি জিনিসগুলো তুমি সাই থেকে বের করতে পারো। তো দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান, যেখানে কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? আমি এটা অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল, এখানে আমি নিউটন ইকুয়েশনটাও লিখেছি ওয়ান ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে। সো এখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাও লিখেছি আমি ওয়ান ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে। সো এখানে শুধু এক্স এসেছে, ঠিক আছে? এটা যদি তোমার থ্রি ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে হতো, তাহলে এখানে এক্সের সঙ্গে সঙ্গে আরও দুটো ভেরিয়েবল আসতো, সেটা হচ্ছে ওয়াই এর। তো যাই হোক, দেখো এইখানে একটু খেয়াল করে দেখো, এই যে নিউটনের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা একটু খেয়াল করে দেখো, নিউটনের এই যে ইকুয়েশন। সো এখানে তোমার কি বলে, ভিটা যদি এরকম ফর্ম হয়, তাহলে ইকুয়েশনে অ্যাকচুয়ালি তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে না এক্স, কার উপর ডিপেন্ড করে না টি। সো এখানে হচ্ছে টিটা ইনডিপেন্ডেন্ট। তো তুমি এটা যখন সলভ করবে, তখন তুমি কী পাবে না, এক্সটাকে পাবে অ্যাজ এ ফাংশন অফ টি। সো এইখানে দেখো, এখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো হচ্ছে এক্স পজিশন এবং টাইম, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ওয়েভ ফাংশন। সো তুমি যখন সলভ করবে, তখন পাবে ওয়েভ ফাংশন এই যে ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম, এক্স অ্যান্ড টাইম।
ঠিক আছে। সো তাহলে এটা কি দাঁড়ালো, আমাদের ওয়েভ ফাংশন। একটা কথা মনে রাখতে হবে যে এই ওয়েভ ফাংশনের নিজস্ব কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নেই, ঠিক আছে, বাট ইউ ক্যান এক্সট্রাক্ট এভরিথিং ফ্রম দিস। হ্যাঁ, তো যেটার নিজস্ব একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স রয়েছে সেটা হচ্ছে মড সাইজ স্কোয়ার, ঠিক আছে, যেটাকে আমরা মোটামুটি ওই প্রপোর্শন টু প্রবাবিলিটি, ঠিক আছে, প্রপোর্শন টু প্রবাবিলিটি ভাবতে পারি। সো মড সাইজ স্কোয়ার মানে হচ্ছে সাই স্টার মানে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে, কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে, কমপ্লেক্স কনজুগেট মানে ফাংশনটির কমপ্লেক্স কনজুগেট এবং ফাংশনটি গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে মড সাই স্কোয়ার, এবং সেটাই অ্যাকচুয়ালি তোমার পার্টিকেলটা ঠিক কোন জায়গায় পাওয়া যাবে সেই সম্পর্কিত একটা ইনফরমেশান, মানে কোন জায়গায় পাওয়ার প্রবাবিলিটি কীরকম সেই সম্পর্কে একটা ইনফরমেশান কিন্তু এই কোয়ান্টিটিটা তোমার এই মড সাই স্কোয়ারটা তোমাকে দিতে পারে, ঠিক আছে। যেমন ধরো এইরকম একটা সিস্টেম, এখানে এই যে গ্রাফটা তোমাকে আমি এখানে দেখানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি তোমার কি বলে যে ওয়েভ ফাংশন ভার্সাস পজিশন, স্পেস ডাইমেনশন মানে বেসিক্যালি পজিশন, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই যে তুমি যদি ওই শরীরের ইকুয়েশনটা একটু ম্যানিপুলেট করো তাহলে যেটা তুমি যে যে ওয়েভ ফাংশন তুমি পাবে সেটা অ্যাকচুয়ালি এরকম দুটো পার্টে ভাগ হয়ে যায়, ঠিক আছে। অবশ্যই স্পেশাল সমস্ত সিস্টেমের ক্ষেত্রে যে এরকম এই দুটো পার্টে ভাগ হয়ে যাবে তা নয়, স্পেশাল কিছু প্রপার্টি থাকলে তবে তোমার সিস্টেমের ওয়েভ ফাংশনটা এরকমই দুটো পার্টে ভাগ হয়ে যাবে। দেখো, একটা হচ্ছে স্পেস ডিপেন্ডেন্ট পার্ট, এই যে এই দিকটা দেখো, এই যে এই দিকটা হচ্ছে তোমার স্পেস ডিপেন্ডেন্ট মানে শুধুমাত্র এক্সের উপর ডিপেন্ড করছে, আর এই দিকটা হচ্ছে শুধু তোমার টাইম ডিপেন্ডেন্ট পার্ট, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি যে সমস্ত সিস্টেমগুলো আছে সেই সমস্ত সিস্টেমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকমই দেখা যায়, ঠিক আছে। সো আমরা কিন্তু ভুলবশত ওয়েভ ফাংশন বলতে এই যে এই জিনিসটাকে বুঝি, এবং সেটা দেখে টেক্সট বইয়ে কিন্তু লেখাও আছে যে ওয়েভ ফাংশন বলতে শুধুমাত্র ফাংশন অফ এক্স, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, ওয়েভ ফাংশনটা হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড টি, ঠিক আছে। তো যাই হোক, আমরা যেহেতু ওইভাবে অভ্যস্ত তাই এখন থেকে মোটামুটি সাই এক্সটাকে এখন থেকে ভুল হলেও আমরা এটাকে ওয়েভ ফাংশন হিসাবে ধরছি, ঠিক আছে। তো এবার দেখো, যদি তোমার ওয়েভ ফাংশনটার গ্রাফ এইরকমই হয়, ঠিক আছে, সো এই গ্রাফ থেকে তুমি কি ইনফরমেশন পেতে পারো, ঠিক আছে। সো আমরা যেটা পেতে পারি দেখো, যে জায়গাটা ওয়েভ ফাংশন বেশি, ওয়েভ ফাংশনের ভ্যালু বেশি, সেই জায়গাটা তাহলে এই কোয়ান্টিটিটার ভ্যালু বেশি হবে, ঠিক আছে। সো মড সাইজ স্কোয়ারের ভ্যালুটা তোমার বেশি হবে। যেমন দেখো, এই যে পজিশন, সো এইখানে ওয়েভ ফাংশনের পজিটিভ ভ্যালুটা বেশি, হ্যাঁ, তাহলে এই জায়গায় মোটামুটি পার্টিকেলটার একটা প্রবাবিলিটি বেশি হবে। আবার দেখো, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটায় ওয়েভ ফাংশনের ভ্যালুটা হচ্ছে 0, তার মানে এই জায়গায় পার্টিকেলের পাওয়ার প্রবাবিলিটি 0। আবার দেখো, এই জায়গাটা কিন্তু ওয়েভ ফাংশনটা নেগেটিভ, একটু নিচের দিকে গেছে, সো নেগেটিভ নেগেটিভ মানে তাহলে কি প্রবাবিলিটি নেগেটিভ? না, ওয়েভ ফাংশন নেগেটিভ মানে প্রবাবিলিটি নেগেটিভ নয়, ওয়েভ ফাংশন কিন্তু নিজেই প্রবাবিলিটিটা দিচ্ছে না, যেটা দিচ্ছে সেটা হচ্ছে মড সাইজ স্কোয়ার মানে ওয়েভ ফাংশনের মড। সো আমরা মোটামুটি জানি যে মড কখনোই নেগেটিভ হতে পারে না, তার মানে এখানে ওয়েভ ফাংশন এই ভ্যালুতে ওয়েভ ফাংশনটা নেগেটিভ হলেও তার যে মড মানে যেটা তোমাকে প্রবাবিলিটির ইনফরমেশন দেয় সেটা হচ্ছে তোমার পজিটিভ। সো তার মানে এই জায়গাটাও তোমার কিন্তু একটা মানে বেশি প্রবাবিলিটি তুমি পাবে। তো সিমিলারলি দেখো তাহলে এই জায়গাটা তোমার প্রবাবিলিটি 0, তাহলে এই পজিশনে তোমার আবার প্রবাবিলিটি একটু বেশি হবে, এই পজিশনে আবার 0 হবে, এই পজিশনে আবার প্রবাবিলিটি একটু বেশি হবে, এই পজিশনে 0 হবে, সো আবার এই পজিশনে তোমার প্রবাবিলিটি, কারণ এই দেখো হাইটটা, সো আবার প্রবাবিলিটি বেশি হবে, ঠিক আছে। সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে, কি সেটা না, তুমি দেখবে না কিছু কিছু জায়গায় ধরো এই যে ফাংশনটা এটা অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশন মানে এটা এখানে এই ওয়াই অ্যাক্সিসে আমার অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে। সো আছে, এই যে কি বলে ফাংশন, এই ফাংশনটা দেখো কিছু কিছু পজিশনে কিছু কিছু এক্সের ভ্যালুতে সাইন চেঞ্জ করেছে, ঠিক আছে। কোথায় না, তুমি দেখো যে এই জায়গায় কিন্তু ওয়েভ ফাংশনটা তার সাইন চেঞ্জ করেছে, কারণ তুমি যদি এই দিক থেকে এক্সের ভ্যালু তুমি এদিক থেকে এদিকে আসো, তাহলে দেখো যখন এক্সের ভ্যালু এই জায়গাটা ছিল তখন ওয়েভ ফাংশনটা পজিটিভ, যখন এক্সের ভ্যালুটা এই জায়গায় তখন ওয়েভ ফাংশনটা হচ্ছে নেগেটিভ, তার মানে এই জায়গাটায় ওয়েভ ফাংশনটি তার সাইন
পরিবর্তন করেছে। আবার দেখো এই জায়গাটিতেও ওয়েভ ফাংশন তার সাইন চেঞ্জ করেছে। সিমিলারলি এই দুটো জায়গাতে ওয়েভ ফাংশনটি তার সাইন চেঞ্জ করেছে। আবার দেখো নেগেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে নেগেটিভ যাওয়া মানে তোমার কোথাও না কোথাও জিরো হয়েছে, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি সো যে জায়গায় ওয়েভ ফাংশনটি সাইন চেঞ্জ করলো সেই জায়গায় ওয়েভ ফাংশনের ভ্যালু জিরো, ঠিক আছে। তাহলে এইখানে চেঞ্জ করেছে মানে এখানে ওয়েভ ফাংশনের মানটাই জিরো, এই জায়গাটা চেঞ্জ করেছে মানে এখানেও জিরো, ঠিক আছে। তো এই পয়েন্টগুলোর একটা স্পেশাল নাম আছে যেগুলো আমরা বলি নোডাল পয়েন্ট, ঠিক আছে। সো নোড, এই যে নোডের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি? সো নোডের ডেফিনেশনটা হচ্ছে ওয়েভ ফাংশনটি যে জায়গায় সাইন চেঞ্জ করবে, ওয়েভ ফাংশনটি যে জায়গায় সাইন চেঞ্জ করবে সেই জায়গাটিকে আমরা, সেই পয়েন্টটিকে আমি নোড বলি। এখানে নোড বলতে একটু তোমাদের মিসকনসেপশান থাকে। তোমরা বলো যে যে জায়গায় প্রবাবিলিটি জিরো, যে জায়গায় পার্টিকুলার প্রবাবিলিটি জিরো সেই জায়গায়, সেই পয়েন্টটাই হচ্ছে নোড। এবার দেখো ধরো এই জায়গায় কিন্তু ওয়েভ ফাংশনটা জিরো, ওয়েভ ফাংশন জিরো মানে মড সাই স্কোয়ার সেটাও জিরো। তাহলে তোমাদের ডেফিনেশন অনুযায়ী এইটা কিন্তু নোড, কিন্তু না, সবসময় মনে রাখবে যে নোড হচ্ছে সেই পয়েন্ট যেই পয়েন্টে ওয়েভ ফাংশনটা তার সাইন চেঞ্জ করে, ঠিক আছে। মানে যে জায়গাটাতে ওয়েভ ফাংশন পজিটিভ থেকে জিরোর মধ্য দিয়ে হয়ে নেগেটিভে যায় অথবা নেগেটিভ থেকে জিরোর মধ্য দিয়ে পজিটিভে যায়, সেই জায়গাটিকে আমরা বলি নোডাল পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো ধরো আমি যদি এই আগের স্লাইডে আমি এখানে দেখিয়েছিলাম যে এইটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে। সো এটা শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে, ঠিক আছে। এবং কোয়ান্টাম মেকানিক্সের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে তোমার সিস্টেমের এই ওয়েভ ফাংশনটা বের করা, ঠিক আছে। কারণ তুমি এই ওয়েভ সরি আমি যেটা বললাম যে কোয়ান্টাম মেকানিক্সের মেন উদ্দেশ্যটা হচ্ছে এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করে সিস্টেমের ওয়েভ ফাংশন বের করা, ঠিক আছে। তাহলে তুমি যদি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করো তাহলে তুমি ওই শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করবে। সেই ক্ষেত্রে তোমার এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কিন্তু আর মানে শুধুমাত্র এক্সের উপর ডিপেন্ড করবে না, কারণ হাইড্রোজেন অ্যাটমটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল সিস্টেম। তার মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনে তোমার এক্সের সঙ্গে সঙ্গে আরও ওয়াই এবং জেড থাকবে, ঠিক আছে। তাহলে তুমি যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করো তাহলে মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করো তাহলে এই যে ওয়েভ ফাংশনটা পাবে সেটা অ্যাকচুয়ালি 3টে কোয়ান্টাম নাম্বারের উপরে নির্ভর করে সেই ওয়েভ ফাংশনটা, এই যেগুলোকে আমরা বলছি এন মানে হচ্ছে এই যে এনটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর একটা কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা বলছি এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবং এমটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। সো আমরা কিন্তু হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, সাই, যেটাকে রিপ্রেজেন্ট করছি অ্যাকচুয়ালি সাই এম হুইচ ইজ এ ফাংশন অফ আর থিটা ফাই। সো তুমি এখানে বলতে পারো যে আপনি তো আগের স্লাইডে দেখালেন যে ওয়েভ ফাংশন হচ্ছে ফাংশন অফ পজিশন, ঠিক আছে। কারণ আমি টাইমটাকে এখন আর ভাবছি না, শুধুমাত্র আমাদের স্পেস পার্টটা আমি বিবেচনা করছি, কারণ আমরা অ্যাকচুয়ালি ভুলবশত ওটাকেই ওয়েভ ফাংশন বলে এসেছি। সো অ্যাকচুয়ালি দেখো এই আর অ্যাকচুয়ালি এখানে এই যে ওয়েভ ফাংশন এটা অ্যাকচুয়ালি ফাংশন অফ এক্স ওয়াই জেড, ফাংশন অফ এক্স ওয়াই এবং জেড, ঠিক আছে। কিন্তু এইটাকে যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে তুমি যদি এরকম এক্স ওয়াই জেড এদেরকে আমরা বলি কার্টেশিয়ান কোঅর্ডিনেট রেখে তুমি যদি শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করো তাহলে সলভ করাটা অনেকটা ডিফিকাল্ট হয়। ওই জন্য আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনে মানে আগের স্লাইডে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আমি দেখিয়েছি সেটাকে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে না রেখে ওটাকে আমরা পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে দিই। পোলার কোঅর্ডিনেট যেখানে কোঅর্ডিনেটগুলো হচ্ছে আর থিটা এবং ফাই।
এবং এটা আমরা ক্লাস 12-এ মানে পোলার থেকে মানে কার্টেসিয়ান থেকে পোলারে বা পোলার থেকে কার্টেসিয়ানে যাওয়ার আমরা ফর্মুলা পেয়েছি ফর 2 ডাইমেনশনাল সিস্টেম, ঠিক আছে। কিন্তু এখানে সিস্টেমটা হচ্ছে 3 ডাইমেনশনাল। সো তাই এখানে কিন্তু একটা এক্সট্রা অ্যাঙ্গেল ফাই এসছে, ঠিক আছে। সো এইগুলো কি, এই আর থিটা ফাই কীভাবে ডিফাইন করা হয়? দেখো এই যে এই যে এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে আমার কার্টেসিয়ান সিস্টেম, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ধরো এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পি একটি পয়েন্ট যার কোঅর্ডিনেটটা হচ্ছে তোমার এক্স ওয়াই এবং জেড, ঠিক আছে। সো তুমি বলো যে এই পয়েন্টটা তুমি গ্রাফে কিভাবে প্লট করো, ঠিক আছে। আমরা কিন্তু প্র্যাকটিক্যালে অনেক গ্রাফ প্লট করেছি। সেখানে আমরা কি করি না, এক্স অ্যাক্সিস বরাবর প্রথমে কয়েকটা ঘর আমরা যাই, তারপরে ঠিক যতটা গেলাম সেখান থেকে সোজাসুজি ওয়াই অ্যাক্সিস বরাবর কিছুটা ঘর যাই, তারপরে এটা 2 ডাইমেনশনে গেল। যেমন দেখো, ধরো এই পয়েন্টটা তুমি কিভাবে প্লট করবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যে এখান থেকে এই যে ও থেকে ও মূল বিন্দু, সো এই যে অরিজিন থেকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এক্স ঘর এলাম, ঠিক আছে। এবার এখান থেকে সোজাসুজি মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস ওয়াই ঘর গেলাম। তাই দেখো এটা হচ্ছে তোমার ওয়াই, এই যে এইটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই, ঠিক আছে। সো এইখান থেকে যেহেতু এটা এক্স ঘর এসেছি, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এইখান থেকে এতটা এলাম, ওয়াই ঘর পর্যন্ত এলাম। তারপরে কি না, সোজাসুজি তোমাকে মানে জেড অ্যাক্সিসের প্যারালাল জেড ঘর যেতে হবে, ঠিক আছে। সো দেখো এই হাইটটা হচ্ছে জেড, এই যে জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা। তো তাহলে এইভাবে আমরা পি পয়েন্টটা পাই। তাহলে এইবার দেখো তুমি এখানে একটা ওপি ভেক্টর কনস্ট্রাক্ট করো। সো ও থেকে পিটাকে যুক্ত করো। তাহলে এই যে ওপি ভেক্টর, তার যে ম্যাগনিচিউড মানে হচ্ছে আর, সেইটা হচ্ছে আর, এই যে এই ওপি ভেক্টরের যেটা ম্যাগনিচিউড সেইটা হচ্ছে এখানে আর, এই যে এখানে এই যে তুমি আর দেখতে পাচ্ছ, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ওপি ভেক্টরের ম্যাগনিচিউড। আর এই ওপি ভেক্টরটা জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে, যে এই যে দেখো ওপি ভেক্টরটি জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে আমাদের এই থিটা, এই যে এদের থিটা। আবার দেখো এই ওপিটার তুমি যদি প্রজেকশন ড্র করো, বা প্রজেকশন বা যেটাকে আমরা ফিজিক্সে ক্লাস 12-এ ফিজিক্সে বলতাম যে উপাংশ, ওপি ভেক্টরের তুমি যদি এক্স ওয়াই প্লেনে উপাংশ ড্র করো, উপাংশ এই যে এইটা হচ্ছে উপাংশ, সেই উপাংশটি এই যে ডট লাইনটা হচ্ছে উপাংশ, এক্স ওয়াই প্লেনে ওপি ভেক্টরের উপাংশ। সেই উপাংশটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে আমরা বলছি এই যে ফাই, সেটাকে আমরা বলছি এই যে ফাই। দেখো এখানে দেখানো আছে যে এই যে এটা হচ্ছে আমাদের ফাই, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার একটু যদি তুমি ভাবো তাহলে এখানে দেখবে যে জেড ইজিক্যাল টু আর কস থিটা, এক্স ইজিক্যাল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা সাইন ফাই, ঠিক আছে। তাহলে এই যে এই জেড এক্স ওয়াই জেড এর সঙ্গে পোলার কোঅর্ডিনেটের এই রিলেশানগুলো তুমি যদি কনসিডার করো, তখন ওয়েভ ফাংশনটা আর তোমার এক্স ওয়াই জেডের ফাংশন আর থাকলো না, কারণ তুমি এক্স ওয়াই জেডের জায়গায় ওদের যে পোলার ফর্ম সেইটা বসিয়েছো। তার মানে তোমার ওয়েভ ফাংশনটা তখন কিসে দাঁড়ালো না আর থিটা ফাইয়ে দাঁড়ালো, ঠিক আছে। সো এই যে ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশনটা যদি সলভ করা হয় তাহলে এটা অ্যাকচুয়ালি দুটো পার্টে ভাগ হয়ে যায়, যেখানে একটা পার্ট এই দেখো যেটা ক্যাপিটাল আর, হ্যাঁ, হুইচ ইজ এ ফাংশন অফ স্মল আর একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল ওয়াই হুইচ ইজ এ ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই, ঠিক আছে। তাহলে টোটাল ওয়েভ ফাংশনটা হাইড্রোজেন অ্যাটমের এই যে টোটাল যে ওয়েভ ফাংশন সেটা অ্যাকচুয়ালি দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে ক্যাপিটাল আর, যেটাকে আমরা বলছি রেডিয়াল ফাংশন, ঠিক আছে। আবার একটা জিনিস খেয়াল করে দেখো যে টোটাল ওয়েভ ফাংশনটাতে কিন্তু তিনটে নাম্বার ইনভলভ, তিনটে কোয়ান্টাম নাম্বার ইনভলভ, এন এল এম। সেখানে এই যে রেডিয়াল ফাংশন যেটা আর, সেইটাতে কিন্তু শুধুমাত্র দুটো নাম্বার ইনভলভ, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে এল। তার মানে রেডিয়াল ফাংশনটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং এল মানে হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। আর এই যে স্ফেরিক্যাল হারমোনিক্স সেটা অ্যাকচুয়ালি এল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং এম মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভরশীল,
ঠিক আছে। সো এখানে তুমি যদি এমনি বাউন্ডারি কন্ডিশন, সোরেঞ্জার ইকুয়েশনে যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখতে পাবে যে এনের ভ্যালুগুলো অ্যাকচুয়ালি এরকম 1 2 3 4 5 ডট 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 এরকম ইন্টিজার হয়। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু তোমার হয় 0 1 2 থেকে আপ টু n-1, ঠিক আছে। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু অ্যাকচুয়ালি -L থেকে +L পর্যন্ত সমস্ত ইন্টিজার হয়, ঠিক আছে। সো ধরা যাক যে তোমার এই ওয়েভ তোমার এন এর ভ্যালু ধরা যাক 1, তাহলে সেক্ষেত্রে এল এর ভ্যালু কত হবে? সো এল এর ভ্যালু তাহলে 0 থেকে n-1, তার মানে 0 থেকে 0, সো 0, তাহলে এমটা কী হবে না 0। সো তখন আমরা ওয়েভ ফাংশনটা কীভাবে ডিনোট করছি না ψ1 0 0। দেখো একটু খেয়াল করে দেখো, ধরা যাক n1, ঠিক আছে, এনটাকে আমি 1 ধরলাম। n1 মানে এল এর ভ্যালু কত? দেখো এল এর জেনারেল ভ্যালুটা হচ্ছে 0 1 2 থেকে আপ টু n-1 পর্যন্ত। এখানে n-1টা কত? যখন n=1, না তাহলে 0, তাহলে এল এর ভ্যালুটা তোমার 0 থেকে 0 হবে, তার মানে বেসিক্যালি 0 হবে। সো এল এর ভ্যালু 0। এল এর ভ্যালু যদি 0 হয়, এমটা কত হবে না এমটা অ্যাকচুয়ালি রানস ফ্রম -L টু +L, তার মানে এখানে এলটা যেহেতু 0, তাহলে এমটা অ্যাকচুয়ালি -0 থেকে +0 হবে, মানে বেসিক্যালি 0 হবে। তাহলে তখন ওয়েভ ফাংশনটাকে আমরা কীভাবে ডিনোট করছি না ψ1 0 0, ψ1। তাহলে ফার্স্টেরটা এই যে ওয়ানটা দেখতে পাচ্ছ, এই ওয়ানটা হচ্ছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য, এই জিরোটা হচ্ছে এই জিরোটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের জন্য, এই জিরোটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের জন্য, ঠিক আছে। আবার আমরা ছোটোবেলায় পড়েছি যে যখন L=0, তখন অরবিটালটাকে, ইলেকট্রনের অরবিটালকে আমরা বলি এস অরবিটাল। তাই এই যে ψ1 0 0 যেটাকে বলছি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 1s অরবিটাল অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। সো এইখানে একটু দেখো, এই যে এখানে যেটা লেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশন, তার মানে যেটাকে আমরা 1s অরবিটাল বলি সেটা অ্যাকচুয়ালি একটা ফাংশন। কার ফাংশন না আর, থিটা এবং ফাই এর ফাংশন, ঠিক আছে। সো এবারে ψ1sটাকে তুমি এরকমই রেডিয়াল পার্ট এবং স্পেরিক্যাল হারমোনিক্সে স্প্লিট করে দিতে পারো। তাহলে ψ1s মানে কী হবে না r10, কারণ এখানে দেখো ψ10, সো আমরা কি লিখি আর nl লিখি, nl, তার মানে এখানে এনটা 1 এলটা 0, তার মানে r10 হুইচ ইজ এ ফাংশন অফ r অ্যান্ড ψ0 0, ঠিক আছে। সিমিলারলি যখন n=2, যখন 2, ধরো এইটা n=2, তখন এল এর ভ্যালু কী হতে পারে না এল এর ভ্যালু 0 থেকে 2-1, সো n-1 বলেছে, তাহলে 2-1, তাহলে 0 থেকে 1, তাহলে এল এর দুটো ভ্যালু হতে পারে, একটা হচ্ছে তোমার 0 আর একটা হচ্ছে 1, ঠিক আছে। সো প্রথমে 0 নাও, 0 নিলে প্রথমে তুমি যদি 0 নাও, তাহলে এম এর ভ্যালু কত হবে না -0 থেকে +0, তার মানে বেসিক্যালি 0, তার মানে তখন যে ওয়েভ ফাংশনটা পাবে সেটা হচ্ছে এইরকম, এবং ওইটাই হচ্ছে আমাদের 2s অরবিটাল, ঠিক আছে। তাহলে সেটাকে ওইরকম তুমি রেডিয়াল পার্ট এবং স্পেরিক্যাল হারমোনিক্সে অ্যাঙ্গুলার পার্টে তুমি ডিভাইড করতে পারো। এবার ধরো L=1, L=1, তখন কিন্তু এম এর ভ্যালু কী হতে পারে -1 0 +1। আমি এখানে 0 ধরেছি, সো এই দেখো এই যে ওয়েভ ফাংশনে সেটা ধরেছি, সেটা হচ্ছে n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 2, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0, ঠিক আছে। তাহলে তখন যে অরবিটালটা আমরা পাই সেটাকে আমরা বলি 2pz অরবিটাল, 2pz অরবিটাল, ঠিক আছে। তাহলে সেটাও আবার এইরকমই, তার যে রেডিয়াল পার্ট সেই রেডিয়াল পার্টের নোটেশনটা হচ্ছে এইরকম, তার যে স্পেরিক্যাল পার্ট তার নোটেশনটা হচ্ছে এইরকম, ঠিক আছে। সো এইবারে দেখো আমরা মোটামুটি ছোটোবেলা থেকে অভ্যস্ত যে এখানে বলছি যে এই ওয়েভ ফাংশনটাই অ্যাকচুয়ালি 1s অরবিটাল, এই ওয়েভ ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 2s অরবিটাল, এবং আমরা তো ছোটোবেলা থেকে এই অরবিটালগুলোর পিকচার দেখতে অভ্যস্ত। সো এই অরবিটালগুলোর পিকচার কীভাবে আসে সেটাই এখন হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমাকে আমি এরকম একটা কোশ্চেন দিলাম যে প্লট একটা ফাংশনকে প্লট করো, এফ হচ্ছে একটা ফাংশন, এখানে যেখানে এফ একটা ফাংশন, কার ফাংশন
না এক্সের ফাংশন কী রকম, না এ ইজিক্যাল টু সাইন এক্স। আমি তোমাকে বললাম যে তুমি এই ফাংশানটাকে প্লট করো, তখন তুমি কী করবে, না তুমি ফট করে দুটো অ্যাক্সিস ড্র করবে, এরকমই দুটো অ্যাক্সিস ড্র করবে। একটা অ্যাক্সিসকে অ্যাসাইন করলে এক্স অ্যাক্সিস, বা একটা অ্যাক্সিস তুমি এক্স রাখলে, আর একটা অ্যাক্সিসে কী রাখবে তুমি, না আর একটা অ্যাক্সিসে তুমি রাখবে এফ। তারপরে তুমি ধরো ফাংশনটা প্লট করবে, ধরো এরকমই ফাংশনটা আমি এরকমই সাইন ফাংশন এরকমই হবে, ঠিক আছে। তার মানে এখানে দেখো, এখানে তোমার একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কে সেটা, সেটা হচ্ছে এক্স। আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা কে, সেটা হচ্ছে এফ। তাহলে তখন ওই এফটাকে প্লট করতে গেলে কটা অ্যাক্সিসের প্রয়োজন, না তখন অ্যাকচুয়ালি দুটো অ্যাক্সিসের প্রয়োজন, যেখানে একটা অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে মানে এক্স থাকবে, আর একটা অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে এফ থাকবে। যেখানে দুটো অ্যাক্সিস অ্যাকচুয়ালি মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে, মানে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এইবারে তোমাকে যদি আমি আর একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে প্লট এফ, যেখানে তোমার এফটা শুধুমাত্র এক্সের ফাংশান নয়, সেখানে তোমার ওয়াই এর ফাংশান। তাহলে এখন এফটাকে আমি কার কার, এখানে এই যে এফ কার কার সাপেক্ষে আমি প্লট করব, না এক্স এবং ওয়াই এর সাপেক্ষে। কারণ এফটা এখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপরে নির্ভরশীল। তখন তুমি কি করবে, না তখন তুমি তিনটে অ্যাক্সিস কনসিডার করবে। একটা হচ্ছে একটা অ্যাক্সিসে তুমি এক্সকে রাখবে, আর একটা অ্যাক্সিসে তুমি ওয়াই রাখবে, আর একটা অ্যাক্সিসে তুমি ফাংশনটা রাখবে, রেখে তুমি গ্রাফ প্লট করবে, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে তোমার যেহেতু ভেরিয়েবলের সংখ্যা 3, তাহলে গ্রাফ ড্র করতে, ভেরিয়েবলের সংখ্যা 3 কেন বলছি, না দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে আমাদের এফটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর হচ্ছে দুটো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে মোট ভেরিয়েবলের সংখ্যা যেহেতু তোমার 3, তাহলে তোমার প্লট করতে গেলে তিনটে অ্যাক্সিস লাগবে যারা মিউচুয়ালি 90 ডিগ্রি করে থাকে, ঠিক আছে, মানে মিউচুয়ালি যারা পারপেন্ডিকুলার। কিন্তু তোমাকে যদি বলি যে প্লট সাই এক্স ওয়াই জেড অর প্লট সাই আর থিটা ফাই, সম্ভব এটা ড্র করার, ঠিক আছে। এই সাইটাকে কিন্তু একই গ্রাফে প্লট করা সম্ভব নয়। তার কারণ এখন তাহলে তোমার কটা অ্যাক্সিস লাগবে তুমি যদি এই কোশ্চেনের অ্যান্সার দিতে চাও, ঠিক আছে। তাহলে এখন যেটা লাগবে সেটা হচ্ছে 4টে অ্যাক্সিস, যেখানে একটা অ্যাক্সিসে থাকবে তোমার সাই, আর একটা অ্যাক্সিসে থাকবে এক্স, আর একটাতে ওয়াই, আর একটা জেড থাকবে, এবং যে 4টে অ্যাক্সিসকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতে হবে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে, ঠিক আছে, ফিজিক্যাল রিয়েলিটিতে আমরা ম্যাক্সিমাম 3টে অ্যাক্সিসকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার রাখতে পারি, 4টেকে পারি না। তার মানে কি, না তুমি কিন্তু এই সাইটাকে একই সঙ্গে এক্স ওয়াই এবং জেডের সাপেক্ষে প্লট করতে পারো না, অথবা এই সাইটাকে আর থিটা এবং ফাইর সাপেক্ষে একই সঙ্গে প্লট করতে পারো না। তাহলে যেটা যেটা আমরা করি সেটা হচ্ছে যে এই যে রেডিয়াল পার্ট, এই যে রেডিয়াল পার্ট, সেটাকে আমরা আলাদাভাবে প্লট করি। কারণ রেডিয়াল পার্টটাকে প্লট করতে গেলে আমার দুটো ভেরিয়েবল লাগবে, মানে দুটো অ্যাক্সিস লাগবে। একটা অ্যাক্সিস হচ্ছে স্মল আর এর জন্য, আর একটা অ্যাক্সিস হচ্ছে ক্যাপিটাল আর এর জন্য, যেখানে এই ক্যাপিটাল আরটা অ্যাকচুয়ালি ইজ এ ফাংশন অফ স্মল আর, ঠিক আছে। তাহলে আমরা কি করি, আমরা যেহেতু টোটাল ওয়েভ ফাংশনটাকে প্লট করতে পারছি না গ্রাফে, তাই আমরা কি করছি, না ওয়েভ ফাংশনের যে দুটো পার্ট, সেই দুটো পার্টকে আমরা আলাদাভাবে প্লট করি। দুটো পার্ট কি কি, না একটা পার্ট হচ্ছে এই যে রেডিয়াল পার্ট, আর একটা কি পার্ট, না আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট, যেটাকে আমরা বলছি স্পেরিক্যাল হারমোনিক্স, ঠিক আছে।
তাহলে ধরো তোমাকে যদি কোশ্চেন করি যে 1s অরবিটালের ক্ষেত্রে এই রেডিয়াল ফাংশন, এটাকে আমরা বলি রেডিয়াল ফাংশন, 1s অথবা 2s অথবা 2pz, এই অরবিটালগুলোর ক্ষেত্রে রেডিয়াল ফাংশনের লেখচিত্রটা কীরকম হবে, ঠিক আছে? তাহলে সেটাই অ্যাকচুয়ালি পরে দেখানো হয়েছে। সো ঠিক আছে, সো রেডিয়াল ফাংশন, এই দেখো যে রেডিয়াল ফাংশন ফর হাইড্রোজেন অ্যাটম। তাহলে তুমি যদি এই রেডিয়াল ফাংশনটাকে প্লট করতে চাও অ্যাজ এ ফাংশন অফ আর হিসাবে, তাহলে এই রেডিয়াল ফাংশনটি মানে ক্যাপিটাল আরটি স্মল আর এর উপর কীভাবে নির্ভর করে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1s অরবিটালের রেডিয়াল ফাংশন। তুমি শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি সলভ করো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, তাহলে R1s অথবা R10 ফর্মটা এইরকমই পাবে, ঠিক আছে? সো যেখানে এই যে জেডটা হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার, মানে তুমি 1 ভাবতে পারো, আর A0টা হচ্ছে বোর রেডিয়াস, যার ভ্যালুটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে? তাহলে দেখো এটা কি ধরনের ফাংশন, না এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে এইরকম একটা ফাংশন। সো e⁻r/a0, কারণ এখানে জেডের ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এই গ্রাফটা কি হবে, আমি যদি ওয়াই অ্যাক্সিসে আর রাখি, এক্স অ্যাক্সিসে যদি স্মল আর রাখি, তাহলে গ্রাফটা কি হবে, দেখো না এই যে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। এবার বলো যে আমার ফর্মটা যদি এরকমই হয়, তাহলে এই গ্রাফটা কোথায় গিয়ে জিরো হবে? এটা অ্যাকচুয়ালি তোমরা যখন কেমিক্যাল কাইনেটিক্স পড়ো তখন দেখেছো যে এক্সপোনেনশিয়াল ফাংশনটি এক্স অ্যাক্সিসে কোথায় গিয়ে মিলিত হয়, ঠিক আছে? তুমি দেখবে যে এটা ইনফিনিটিতে গিয়ে মিলিত হয়, ঠিক আছে? তাহলে এইখানে দেখো এই যে 1s অরবিটালের এই যে রেডিয়াল ফাংশন কোথাও কি মানে আর এর ভ্যালু, আর এর লোয়েস্ট ভ্যালুটা হয় 0 এবং হাইস্ট ভ্যালুটা হয় ইনফিনিটি, তাহলে এই আর এর 0 থেকে ইনফিনিটির মধ্যে কোথাও কি সাইন চেঞ্জ করেছে? না, করেনি। তার মানে এখানে নোডের সংখ্যা কত, না 0। এই নোডটাকে আমরা বলি রেডিয়াল নোড, ঠিক আছে? সো রেডিয়াল নোড। তাহলে তোমাকে যদি আমি কোশ্চেন করি যে 1s অরবিটালের রেডিয়াল নোডের সংখ্যা কত, না 1s অরবিটালের ক্ষেত্রে যদি আমি রেডিয়াল ফাংশন ভার্সাস আর লেখচিত্রটা অঙ্কন করি, তাহলে দেখতে পাচ্ছি যে লেখচিত্রটি কোথাও সাইন চেঞ্জ করছে না, তার মানে এখানে নোডের সংখ্যাটা হচ্ছে 0। সো 1s অরবিটালের রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে 0। এবারে আসা যাক যে 2s অরবিটালের রেডিয়াল ফাংশনটা কীরকম। সো 2s অরবিটালের রেডিয়াল ফাংশনটা হচ্ছে এই যে এইরকম, ঠিক আছে? সো দেখো এই যে ফর্মটা হচ্ছে এই যে এইটা, এই সামনের এইগুলো তো কনস্ট্যান্ট, এইগুলো তুমি এগুলো এখন কনসিডার করার দরকার নেই, জাস্ট এই যে আর ডিপেন্ডেন্ট পোর্শনটা তুমি এই যে এই পোর্শনটা তুমি কনসিডার করো, ঠিক আছে? এইটা তুমি কনসিডার করো, ঠিক আছে? সো তুমি এটার যদি লেখচিত্র অঙ্কন করো, তাহলে লেখচিত্রটা হয় এই রকম, ঠিক আছে? সো এই দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। সো লেখচিত্রটা কিন্তু এই যে এই পয়েন্টে কিন্তু সাইন চেঞ্জ করে ফেললো, কারণ এইটা যদি আমার অরিজিন হয়, এইটা যদি আমার এটা যদি আমার 0 0 পয়েন্ট হয়, তাহলে এই দিকে হচ্ছে রেডিয়াল ফাংশনের ভ্যালু পজিটিভ আর এই দিকে হচ্ছে নেগেটিভ। তাহলে তুমি দেখো এই যে এই জায়গাটাতে একটু খেয়াল করো যে রেডিয়াল ফাংশনটা কিন্তু তার সাইন চেঞ্জ করলো, ঠিক আছে? তার মানে 2s অরবিটালে রেডিয়াল নোডের সংখ্যা কত, না রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে? আর আর টু পির ক্ষেত্রে কী হবে, টু পি অরবিটালের ক্ষেত্রে? সো এইখানে দেখো 2p অরবিটালের রেডিয়াল পার্টটা হচ্ছে এই যে এইটা। সো এই দেখো এই যে এখানে তার আর ডিপেন্ডেন্সি পার্টটা হচ্ছে এইটা। সো এটা থেকে তুমি গ্রাফটা কীরকম হবে সেটা কনসিডার করতেই পারো। সো তার মানে দেখো এই যে গ্রাফটা তোমার হচ্ছে এইরকম। সো দেখো এখানে কিন্তু কোনো নোড নেই, কারণ দেখো সমস্ত আর ভ্যালুতে এখানে রেডিয়াল ফাংশনটা হচ্ছে তোমার
পজিটিভ, কোথাও কিন্তু সাইন চেঞ্জ করছে না, ঠিক আছে। সো এখানে আরও তিনটে অরবিটালের রেডিয়াল ফাংশন দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে, যদিও তার সেই রেডিয়াল ফাংশনের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তো তুমি এখানে একটু খেয়াল করে দেখো যে 3s অরবিটালের লেখচিত্রটা ঠিক এরকমই হয়, এবং এটাতে কটা রেডিয়াল নোড আছে। সো এখানে রেডিয়াল নোটের সংখ্যা কিন্তু হচ্ছে 2, 3p অরবিটালের রেডিয়াল নোটের সংখ্যা কত হচ্ছে, সো রেডিয়াল নোটের সংখ্যা হচ্ছে 1, আর 3ডির ক্ষেত্রে হচ্ছে 0। অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা থেকে তুমি কিন্তু রেডিয়াল নোডের সংখ্যা কত সেটা বলে দিতে পারো, সেটা হচ্ছে যে n মাইনাস l মাইনাস 1, ঠিক আছে। সো এই ফর্মুলা থেকে যেখানে এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, -1, এখান থেকে তুমি কিন্তু একটা অরবিটালের কটি রেডিয়াল নোড আছে সেটা কিন্তু তুমি বলে দিতে পারো। যেমন ধরো 1s অরবিটাল, সো 1s অরবিটাল মানে এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু 0, তাহলে দেখো এখানে 1 এবং 0 বসালে কত হয় না 0 হয়, সো এখানে কোনো নোড নেই। 2s অরবিটালের কথা ভাবো, 2s অরবিটাল মানে হচ্ছে n এর ভ্যালু 2, l এর ভ্যালু 0, তার মানে 2 - 0 - 1 কত হয় না 1, রেডিয়াল নোড কিন্তু একটা আছে। 2p কথা ভাবো, 2p মানে হচ্ছে n এর ভ্যালু 2, l এর ভ্যালু 1, তার মানে 2 - 1 - 1 তার মানে হচ্ছে 0। সো এই ফর্মুলা থেকে, সো n - l - 1 এই ফর্মুলা থেকে কিন্তু তুমি কটা রেডিয়াল নোড আছে সেটা তুমি বলে দিতে পারো। এইখানে আমি একটা প্রসঙ্গ আসি, ঠিক আছে। সো এইখানে 0, আর এর ভ্যালু 0, এখানে এই যে আমরা পোলার কোঅর্ডিনেট ভাবছি, এই যে কোঅর্ডিনেট সিস্টেম ভাবছি, সেই কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা অ্যাকচুয়ালি কোন জায়গায়, মূল বিন্দুটা অ্যাকচুয়ালি কোথায় না, এখানে সিস্টেমটাকে যেভাবে ডিফাইন করা হয় সেই অনুযায়ী আমার কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস। তাই যদি হয় তাহলে একটু খেয়াল করে দেখো, সো এই যে এটা 0, তাহলে নিউক্লিয়াসের কোঅর্ডিনেটটা কত 0, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের কোঅর্ডিনেট যদি আমার 0 হয় তাহলে দেখো 1s অরবিটালের ক্ষেত্রে কিন্তু এই 0তে তোমার আর এর ভ্যালু বেশি, তার মানে দেখো তুমি আর এর ভ্যালু যদি 0তে বেশি হয় তাহলে তুমি ভাবতেই পারো যে ওয়েভ ফাংশানের ভ্যালুটা কিন্তু এই 0তে বেশি। আর 0তে বেশি মানে ওয়েভ ফাংশনের ভ্যালু বেশি মানে ওয়েভ ফাংশন তো আমার সাই, সো সাইটা আমার ওয়েভ ফাংশন, তাহলে এটার ভ্যালু যদি বেশি হয় 0 মানে অরিজিনে যদি 0 হয়, মানে নিউক্লিয়াসে যদি 0 হয়, তাহলে এই কোয়ান্টিটিটা মড সাই স্কোয়ার এইটাও অরিজিনে 0 বেশি হবে। আমি আমার বক্তব্যটাকে একটু বোঝার চেষ্টা করো, যে এই যে 1s অরবিটালের লেখচিত্রটা খেয়াল করো, ঠিক আছে। আমার প্রথম কথা হচ্ছে আমরা এখানে যে কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করছি সেই কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা কোথায় না, সেই কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা হচ্ছে ঠিক নিউক্লিয়াসের ওপরেই। তার মানে নিউক্লিয়াসের কোঅর্ডিনেট কি না 0 0, ঠিক আছে, নিউক্লিয়াসের কোঅর্ডিনেট 0 0 0। এবার দেখো এই যে আর ইজিক্যাল টু 0তে রেডিয়াল ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম। আবার ওয়েভ ফাংশন মানে কি না, এই যে দেখো আমরা কি বলছি না ওয়েভ ফাংশন ইজিক্যাল টু রেডিয়াল ফাংশন আর ইন্টু ওয়াই, স্ফেরিক্যাল হারমোনিক্স। তাহলে আর যদি বেশি হয়, 1s এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওয়াইটা কনস্ট্যান্ট, 1s অরবিটালের ক্ষেত্রে পরে দেখবো আমরা 1s এর ক্ষেত্রে ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে আর যদি ম্যাক্সিমাম হয় অ্যাট 0 0 0 বা অ্যাট আর ইজিক্যাল টু স্মল আর ইজিক্যাল টু 0, তাহলে তো এই ওয়েভ ফাংশানটাও ওই নিউক্লিয়াসে ম্যাক্সিমাম হবে। তার মানে মড স্কোয়ারটা নিউক্লিয়াসে ম্যাক্সিমাম হবে, তার মানে নিউক্লিয়াসেই ইলেকট্রনের ম্যাক্সিমাম পাওয়ার প্রবাবিলিটি। কিন্তু আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে দেখেছি যে ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে পাওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। তাহলে কি এই ওয়েভ ফাংশনটা আমাদেরকে মিসগাইড করছে, এই রেডিয়াল ফাংশনটা সেটা কি আমাদের মিসগাইড করছে না, এটা মিসগাইড করছে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে
পোলার কোঅর্ডিনেটের একটা কি বলা যায় যে ডিফিকাল্টি ভাবতে পারো, ঠিক আছে। সো পোলার কোঅর্ডিনেটে কিন্তু এই যে প্রবাবিলিটিটা সরাসরি মানে তুমি যখন ওয়েভ ফাংশনটাকে আর থিটা ফাই দিয়ে প্রকাশ করছো তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি দেয়, কিন্তু সরাসরি প্রবাবিলিটির সঙ্গে সমান নয় এই জিনিসটা, এটা প্রবাবিলিটির সঙ্গে সমান নয়। এর সঙ্গে আমরা একটা ভলিউম এলিমেন্ট গুণ করি ডি টাউ, এই যে ভলিউম এলিমেন্ট গুণ করি, যেখানে এই ডি টাউটা হচ্ছে, এই যে ডি টাউটা কি বলে, ডি টাউ, সো ডি টাউ ইজিক্যাল টু হচ্ছে তোমার আর স্কোয়ার সাইন থিটা, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি থিটা ডি ফাই এবং ডি আর, ঠিক আছে। সো তুমি যখন এই জিনিসটা কনসিডার করবে তখন দেখবে যে সরাসরি কিন্তু এই আরটা প্রবাবিলিটি দেবে না, যেটা প্রবাবিলিটি দেবে সেটা হচ্ছে এই জিনিসটা আর স্কোয়ার এবং তার সঙ্গে এইরকম একটা জিনিস গুণ করলে যেটা পাবে সেইটাই অ্যাকচুয়ালি প্রবাবিলিটি দেবে, এবং ওইটাকে আমরা বলছি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে। তাহলে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি না, রেডিয়াল ফাংশনের স্কোয়ার নিয়ে তার সঙ্গে যদি তুমি 4 পাই আর স্কোয়ার গুণ করো তাহলে যে ফাংশনটা পাবে সেইটা হচ্ছে তোমার রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। কখনো কখনো এটাকে শুধুই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তুমি এটাকে ওই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন নামেই শুনতে পাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এটা থেকে তুমি সরাসরি প্রবাবিলিটিটা কোথায় কীরকম সেটা তুমি আইডিয়া করতে পারো, ঠিক আছে। তাহলে ধরো এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের প্লটটা 1s অরবিটালের ক্ষেত্রে কীরকম হবে, ঠিক আছে। সো দেখো এই যে লেখচিত্রটা, এই যে এইটা যেটা তুমি পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কার জন্য না, সেটা হচ্ছে তোমার শুধুমাত্র R10। সো R10 আমরা আগের স্লাইডে কিন্তু R10 লেখচিত্র দেখেছি, তুমি চাইলে ব্যাক করতে পারো, ঠিক আছে। সো এবার দেখো তুমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লট করবে, কীভাবে প্লট করবে দেখো, তোমার R0টা যদি এরকমই হয় তাহলে R10টা যদি এরকমই হয় তাহলে R10 স্কোয়ারটা কীরকম হবে, ঠিক আছে। সো ভ্যালুগুলো একটু চেঞ্জ হয়ে যাবে কিন্তু নেচারটা তোমার একই থাকবে। সে ধরো আমি ভাবছি যে R10 স্কোয়ারের লেখচিত্রটা হচ্ছে আমার এইরকমই হবে, এইরকম, ঠিক আছে। তাহলে নিচে যেটা লাল লাইনে যেটা টানলাম সেটা হচ্ছে R10 তার স্কোয়ারের লেখচিত্র। আর এখানে দেখো এই যে লাইনটা, এই যে এইটা তোমার হচ্ছে 4 পাই আর স্কোয়ারের লেখচিত্র, ঠিক আছে। এটা তো খুবই পরিচিত একটা লেখচিত্র। তাহলে তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন মানে কি না 4 পাই আর স্কোয়ার ইন্টু এইটা, তার লেখচিত্রটা তুমি কীভাবে পাবে, ঠিক আছে। তার মানে এই লেখচিত্রে তুমি ধরো সে এই একটা পয়েন্ট, এই পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু কত, এই ফাংশনটার ভ্যালু কত, তাহলে এই পয়েন্টে তুমি গ্রাফ থেকে 4 পাই আর স্কোয়ারের ভ্যালু কত বের করো। সো এই যে এইটা 4 পাই আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। আর একই পয়েন্টে গ্রাফ থেকে তুমি এই স্কোয়ারের ভ্যালু বের করো, তাহলে স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা, এই যে এই জায়গা, তাহলে দুটো গুণ করো, এই দুটো ভ্যালু গুণ করো, গুণ করলে যেটা পাবে সেটা হচ্ছে এইটা, তাহলে এই পয়েন্টে ওই ভ্যালুটা বসিয়ে দাও এইখানে, ঠিক আছে। ধরো আমি বললাম R0, R0তে এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটার ভ্যালু কত, তাহলে এইটার ভ্যালু কত হয় 0তে, R0 না 0তে অ্যাকচুয়ালি এই যে এই জায়গাটা R0তে 4 পাই আর স্কোয়ারের ভ্যালু 0, আর এইটার ভ্যালু কত অ্যাট R0তে না এইটার ভ্যালু হচ্ছে এই জায়গায়, দুটোর গুণফল না, মানে 4 পাই আর স্কোয়ার এবং
এইটার গুণফল নাও, গুণফলটা কত হবে? তাহলে গুণফলটা মানে তাহলে 0 ইন্টু এইটা, তাহলে গুণফলটা 0, তাহলে 0। তার মানে দেখো এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন কিন্তু শুরু হচ্ছে 0 থেকে। সেখানে এখানে এখানে দেখো এই যে আর স্কোয়ারটা আছে না তোমার, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনে আর স্কোয়ারটা আছে। সো তোমার রেডিয়াল ফাংশন যাই হোক না কেন, মানে রেডিয়াল ফাংশন তোমার পজিটিভ নেগেটিভ হাই লো যা ভ্যালু হোক না কেন, তোমার সামনে যেহেতু আর স্কোয়ার গুণ আছে, তাহলে যখন আরটা 0 হবে তখন তোমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিন্তু 0 হবে। আমি বলছিলাম যে এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা সরাসরি তোমাকে প্রবাবিলিটি সম্পর্কিত ইনফরমেশনটা দেয়, রেডিয়াল ফাংশনটি নয়। তার মানে এইখানে যেহেতু রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু 0, মানে যেখানে নিউক্লিয়াস অবস্থিত সেখানে যেহেতু 0, তার মানে ইলেকট্রনটাকে তুমি নিউক্লিয়াসে পাবে না। ঠিক আছে? সো যাই হোক, তুমি যে প্রসিডিওর বললাম যে প্রত্যেকটা আর ভ্যালুতে তুমি 4πr স্কোয়ারের ভ্যালু বের করো এবং ক্যাপিটাল আর স্কোয়ারের ভ্যালু বের করে গুণ করলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ওই স্মল আর ভ্যালুতে। তাহলে এইভাবে প্লট করলে তুমি যে লেখচিত্রটা পাবে সেটা হচ্ছে এইরকম, এই যে এইটা। ঠিক আছে? তো তার মানে দেখো যে এইখানে আমরা একটা পয়েন্ট পাচ্ছি, এই যে এই ভ্যালু, যেখানে কিন্তু ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। ঠিক আছে? এবং সেটা যদি 1s অরবিটাল হয় তাহলে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে আর এর ভ্যালুটা হচ্ছে তোমার ইকুয়াল টু আর এর ভ্যালুটা হচ্ছে তোমার ইকুয়াল টু A0, মানে 0.53 অ্যাংস্ট্রম। তো এখানে কিন্তু ফ্রেশ করে তোমার এই যে এটা হচ্ছে তোমার রেডিয়াল ফাংশনের লেখচিত্র। সো এটা হচ্ছে তোমার R1s, এটা হচ্ছে R1s তার লেখচিত্র। ঠিক আছে? R1s। আর এইটা কিসের লেখচিত্র? এই জিনিসটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার রেডিয়াল প্রবাবিলিটি, মানে এই যে এই কোয়ান্টিটিটা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ফর 1s অরবিটাল। ঠিক আছে? সো 1s দেখছো? তাহলে এখানে দেখো এই যে 0 থেকে স্টার্ট হয়েছে, মানে এখানে দেখো রেডিয়াল পার্টটা তোমার এখানে ম্যাক্সিমাম R=0, মানে নিউক্লিয়াসে ম্যাক্সিমাম হলেও কিন্তু তোমার যেহেতু 4πr স্কোয়ার গুণ করলে প্রবাবিলিটি পাই, তাই নিউক্লিয়াসে কিন্তু পি এর ভ্যালুটা কিন্তু 0, তার মানে নিউক্লিয়াসে ইলেকট্রনটা তুমি পেতে পারো না। ঠিক আছে? সো এখানে বাকি অরবিটালগুলোর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া আছে। সো এটা হচ্ছে 1s অরবিটালে, যেটা আগে আলোচনা করেছি। 2s অরবিটালের ক্ষেত্রে লেখচিত্রগুলো এরকমই হয়। ঠিক আছে? সো 3s এর ক্ষেত্রে এরকমই। সো 2pটা অনেকটা 1s এর মতো। তুমি একটু ভাবতেই পারো যে মোটামুটি 1s 2p এবং 3d, 1s 2p এবং 3d, এই যে কোনাকুনি যেগুলো আছে, এদের লেখচিত্রের নেচারটা একই রকম। ঠিক আছে? সো ডিফারেন্সটা কি না, 1s এর ক্ষেত্রে পিক হাইটটা একটু কম আর ভ্যালুতে আসে, 2pর ক্ষেত্রে তার থেকে একটু বেশি ভ্যালুতে আসে পিক হাইটটা, 3ডির ক্ষেত্রে আরও একটু বেশিতে পিক হাইট আসে। ঠিক আছে? তার মানে এই তিনটে 1s 2p 3d এদের মোটামুটি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের লেখচিত্র একই। এবং তুমি দেখো এই ডায়াগোনাল বরাবর ভাবো, সো এই কোনাকুনি ভাবো, 2s এবং 3p এদেরও তোমার কি বলে লেখচিত্রের নেচারটা একই, শুধু ওই ডিস্টেন্সটা একটু পরে বেড়ে যাবে। মানে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত বাড়বে তোমার ডিস্টেন্সগুলো তত বেশি হবে। 2s এর ক্ষেত্রে দেখো এরকম একটা হাম আছে, হ্যাঁ, এখানে 3pর ক্ষেত্রেও একই হাম আছে। আর এটা হচ্ছে 3s অরবিটালের লেখচিত্র। ঠিক আছে? সো এবারে যেটা আসি, আমরা তো আগের স্লাইডগুলোতে মোটামুটি স্মল আর ডিপেন্ডেন্ট পার্ট, মানে রেডিয়াল পার্টটাকে আমরা প্লট করেছিলাম। এইখানে চেষ্টা করব যে স্ফেরিক্যাল পার্টটাকে প্লট করতে। ঠিক আছে? সো তার জন্য আমি ওয়েভ ফাংশনগুলোকে আবার পুনরায় লিখেছি। সো সাই ওয়ান এস, তাহলে তার স্ফেরিক্যাল হারমোনিক্সটা বা অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্টটা হচ্ছে এইটা। এবং আমরা দেখেছি যে এই অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্টটা হচ্ছে একটা কনস্ট্যান্ট 1/4π। ঠিক আছে? সো এই ক্ষেত্রে তোমার কি বলে, তুমি যদি এই স্ফেরিক্যাল হারমোনিক্সটাকে ড্র করতে চাও তাহলে কিন্তু তোমার 3টে অ্যাক্সিস লাগবে, কারণ স্ফেরিক্যাল হারমোনিক্স ইন জেনারেল ইজ এ ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই। তার মানে একটা অ্যাক্সিসে তোমাকে স্ফেরিক্যাল হারমোনিক্স রাখতে হবে, আর একটা অ্যাক্সিসে তোমার থিটা এবং ফাই রাখতে হবে। সো এটা বেসিক্যালি 3 ডাইমেনশনাল পড।
তাহলে তুমি যদি 1s এর ক্ষেত্রে তুমি যদি প্লট করো তাহলে এরকম একটা স্পিয়ার পাবে, ঠিক আছে। সো আমরা অ্যাকচুয়ালি এতদিন ধরে 1s অরবিটাল বলতে যেটা বুঝতাম, 1s অরবিটাল বলতে আমরা এরকম একটা পিকচার বলতাম, স্পিয়ার একটা মানে বল লাইক একটা পিকচার ভাবতাম, সেটা বেসিক্যালি আর কিছুই নয়, সেটা অ্যাকচুয়ালি একটা ফাংশন। এরকমই y00 ফাংশনটাকে তুমি যদি প্লট করো তাহলে যেটা পাও সেটা হচ্ছে 1s অরবিটাল, ঠিক আছে। ওটা বেসিক্যালি 1s অরবিটালের অ্যাঙ্গুলার পার্ট, থিটা এবং ফাই ডিপেন্ডেন্ট পার্ট, ঠিক আছে। সো পি অরবিটাল এখানে যেমন দেখো যে 2pz অরবিটাল, 2pz অরবিটালের তার যে অ্যাঙ্গুলার পার্ট এই যে এটা, সো 2pz অরবিটালের অ্যাঙ্গুলার পার্টটা, সো y10 সেটা অ্যাকচুয়ালি এরকমই হয়। সো এইটাকে আমরা বলছি 2pz, হয় 2pz, মানে জেডটাকে এখানে কেন বলছি তার কারণ দেখো এর যে এক্সপ্রেশন, সো 3/4 cos থিটা, সো সেই cos থিটাটা এখানে দেখো যে কার্টেশিয়ান থেকে পোলারের যে কনভার্সনের ফর্মুলা, সো সেখান থেকে তুমি cos থিটাটাকে লিখতেই পারো, cos থিটা ইকুয়াল টু লিখতে পারো যে z/r, সো z/r y01 ইকুয়াল টু z/r। সো তুমি এখানে যদি প্লট করো তাহলে তুমি গ্রাফটা কিন্তু পাবে এইরকম, হ্যাঁ। সো এইরকম একটা গ্রাফ পাবে, 3 ডাইমেনশনাল প্লট। সো এখানে বলাটা একটু ডিফিকাল্ট, জাস্ট এটা আমরা দেখতেই অভ্যস্ত যে ফাংশনগুলো এরকমই হয়, হ্যাঁ, বা পিকচারগুলো এরকম হয়। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে দেখো এখানে দুটো কালার, দুটো লোব, পি অরবিটাল মানে দুটো লোব, সো দুটো লোবের দুটো কালার কেন? সো একদিকটা হোয়াইট, একদিকটা হচ্ছে তোমার ব্লু। এই কালারগুলো রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি সাইন। সো ওপরের দিকটা হচ্ছে পজিটিভ, দেখো উপরের দিকটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। আমরা কিন্তু পি অরবিটাল বলতে যে দুটো লোব বুঝি, সেই দুটো লোবের আমরা বলি তাদের ফেজ আলাদা, ফেজ মানে আমরা লিখি প্লাস এবং মাইনাস। সো প্লাস এবং মাইনাস বলতে কিছু জানি না, তাই জানতাম না আগে, কিন্তু অ্যাকচুয়ালি প্লাস মানে হচ্ছে দেখো এই যে তুমি জেড ওয়েভ, এই যে আমি যাকে ড্র করছি, মানে আমার পিজেড অরবিটাল মানে হচ্ছে আমি এই যে স্পেরিক্যাল হারমোনিক্সটাকে ড্র করছি, ঠিক আছে। সো 2pz অরবিটালের যে স্পেরিক্যাল হারমোনিক্স, সো সেই হারমোনিক্সটাকে আমি প্লট করছি, প্লট করলে এরকম জিনিস পাবো। এবং দেখো এখানে এটা যেহেতু তোমার z/r, আর কখনো নেগেটিভ হয় না, তাহলে জেডটা হচ্ছে উপর দিকে পজিটিভ, তার মানে ফাংশনটা উপরের দিকে পজিটিভ, ঠিক আছে, এবং নিচের দিকে নেগেটিভ। তাই এরকম দুটো কালার, বা আমরা এক দিকটা প্লাস লিখি আর আরেক দিকটা হচ্ছে মাইনাস লিখি। তার মানে আমরা যেটাকে ফেজ বলি, অরবিটালের ফেজ, আমরা যে প্লাস এবং মাইনাস দিয়ে যেটা বোঝাই সেটা অ্যাকচুয়ালি আর কিছুই নয়, সেটা হচ্ছে ওয়েভ ফাংশনের ভ্যালু, সাইন, সেটা পজিটিভ না নেগেটিভ। যেমন দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার এক্স অরবিটাল, সো এই যে 2px অরবিটাল, সো আমরা জানি এক্স, তুমি যদি 2px অরবিটালের স্পেরিক্যাল হারমোনিক্সটা ধরো তাহলে সেখানে অ্যাকচুয়ালি তোমার আসবে এখানে যেমন z/r এসেছিল, সেখানে কিন্তু আসবে তোমার x/r, ঠিক আছে। তার মানে এক্সের পজিটিভ দিকে কিন্তু ওয়েভ ফাংশনটা, মানে এই যে স্পেরিক্যাল হারমোনিক্স তার ভ্যালুটা হচ্ছে পজিটিভ, আর উল্টো দিকে তার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। আর এটা হচ্ছে আমার 2py মানে ওয়াই অ্যাক্সিসের সামনের দিকটাতে পজিটিভ এবং পেছনের দিকটাতে হচ্ছে নেগেটিভ, হ্যাঁ। সো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে, সেখানে যে সাইনটা কি, পি অরবিটালের যে দুটো লোককে আমরা প্লাস মাইনাস লিখি সেগুলো অ্যাকচুয়ালি মানে কি, সেটা মানে আর কিছুই নয়, সেটা হচ্ছে ওই সাইনগুলো দিয়ে আমরা ওয়েভ ফাংশনের মানে ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ সেটাই আমরা বুঝি। সো 2pz মানে তার জেড অ্যাক্সিসের পজিটিভ দিকে ওয়েভ ফাংশনের ভ্যালুগুলো পজিটিভ, কারণ সেখানে আমরা এক্সপ্রেশনটা হচ্ছে এরকম পাই, 2py মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের ডান দিকে ওয়েভ ফাংশনের ভ্যালু পজিটিভ এবং বাঁ দিকে নেগেটিভ, ঠিক আছে। এই সাইনের ব্যাপারটা তুমি যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু তুমি যে অর্গানিক কেমিস্ট্রিতে যে পাই এমোগুলো ড্র করেছো, বিউটারাইন বা ইথিলিন, এদের যে পাই এমোগুলো ড্র করো সেগুলো কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। কেন তোমার ডিফারেন্ট ফেজ হলে সেখানে নোডাল পেন আমরা পাই, একই ফেজ হলে সেখানে বন্ডিং হয়, মানে একই ফেজ মানে অরবিটালগুলো যদি একই দিকে প্লাস থাকে তাহলে সেখানে বন্ডিং হয়, যদি প্লাস মাইনাস পাশাপাশি থাকে সেখানে বন্ডিং হয় না কেন, সেখানে নোডাল প্লেন পাওয়া যায় কেন, সেটা তুমি কিন্তু এই ওয়েভ ফাংশনের সাইনটা বুঝতে পারলেই সহজে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক।